সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বসা আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতর রহমান ঢালী এবং আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। এবং মাসুদ কামাল সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ এবং বলা যেতে পারে যে একজন ইনফ্লুয়েন্সিয়াল হিসেবেও তিনি যথেষ্ট পরিমাণে প্রভাবশালী। স্বাগত আপনাদের দুজন। কি তৃতীয় মাত্রায় ছোট্ট করে যে প্রশ্নটা দিয়ে আলোচনা শুরু করতে চাই, প্রশ্নটা আসলে একটা কমন প্রশ্ন যে দেশে আসলে হচ্ছেটা কি। মিস্টার আতর রহমান ঢালী। দেশে একটি সরকার আছে, একটা উপদেষ্টা পরিষদ আছে, উপদেশ দেন কিনা জানি না। এই উপদেষ্টা পরিষদটা আবার জনগণের কাছে মানে সহনীয় কিনা তাও জানি না। এবং তাদের এই উপদেষ্টাদের ভিতরে কিছু কিছু উপদেষ্টারা উপদুষ্ট আছেন যাদেরকে দেখা যায় না। বিশেষ করে এই উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার মধ্য দিয়ে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ার কথা, হি ইজ নট ভিজিবল অ্যাট অল ইন এনি স্পেয়ার অফ হিজ ওয়ার্ক। তার কোথাও দেখা যাচ্ছে না পুলিশের সাথে, না জনগণের সাথে। পুলিশের সাথে জনগণের পার্টনারশিপ বা ওনার সাথে পুলিশের পার্টনারশিপ দেখা যাচ্ছে না বলে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও আগের চেয়ে খুব একটা যে উন্নতি হয়েছে মনে হচ্ছে না। তারপরে দ্য মোস্ট আনএথিক্যাল পার্ট অফ দি থিং ইজ ডক্টর ইউনূস সাহেবকে আমরা জানি উনি একজন অলওয়েজ হি মেনটেন্স ইথিক্যাল স্ট্যান্ডার্ড, কিন্তু তার সামনে বসে একটি ক্ষমতায় থেকে কিছু ছাত্র, কিছু উপদেষ্টা এরা একটা রাজনৈতিক দল গঠন করছেন। এটা কোন ইথিক্সে পড়ে? রাজনৈতিক দল যে কেউ এই দেশে করার অধিকার আছে, করবে। অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। কিন্তু অতীতে আপনারা দেখেছেন এই কিংস পার্টি করতে গিয়ে বাংলাদেশে কীরকম একটা হযবরল রাজনৈতিক অবস্থা হয়েছে। আজকেও সেই একই কায়দায় ক্ষমতার চেয়ারে বসে এখানে দল করার চেষ্টা চলছে। এবং গতকাল বা গত পরশু পতিত সরকারের যারা কমিশনার ছিলেন, যে পৌরসভাগুলির 326টা পৌরসভার 11টা বোধহয় 326টা উপজেলার 11টা পৌরসভার যে পতিত কমিশনার, এবং এরা নির্বাচিতই নয়। গত সরকার এদেরকে, বিএনপি এখানে অংশগ্রহণ করেনি, কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। তারা জনগণের ভোট ছিনতাই করে তারা এই কমিশনার হয়েছে। সেই কমিশনারগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা একটা মিটিং করছে এবং তাদেরকে বৈধতা দেওয়া হবে যদি তারা নাগরিক কমিটিতে জয়েন করেন। এবং জানি না এর পরবর্তী স্টেপে আওয়ামী লীগকে এইভাবে বৈধতা দেওয়া হবে কিনা, এটা প্রথম স্টেপ কিনা। ইট ইজ ভেরি অ্যালার্মিং এবং দে নিড টু স্টপ ইট। এবং ডক্টর ইউনূস, আমি বলবো যে ওনার সামনে বসে যখন করেন, উনি যখন স্টপ করেন নাই, তাহলে আমি বলবো যে উনিও এটার সাথে একমত পোষণ করেন, অথবা ওনার প্রচ্ছন্ন ইচ্ছায় এটা হচ্ছে। তাহলে এটা এক ধরনের ছলচাতুরি। আর আমরা বিএনপি দেখেন, বিএনপি অত্যন্ত ধৈর্য সহকারে একটা বৃহৎ রাজনৈতিক দল, 16টি বছর কি আপনি 18টি বছর বিএনপি কি পরিমাণ নির্যাতনের সম্মুখীন হয়েছে। বিএনপির কর্মীরা গুম, খুন, হত্যার শিকার। বিএনপির কর্মীরা শত শত মামলার আসামি, বারবার জেল খেটে তারা পরীক্ষিত কর্মী। সেই বিএনপি দেখেন এগুলো কিন্তু নীরবে তারেক রহমানের নেতৃত্বে, এবং তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন সারা দেশের কর্মীরা সেটাকে অনুধাবন করছেন এবং তাকে ফলো করছেন বলেই আমরা এদেরকে সময় দিয়েছি। বিএনপি যদি সময় দিতে না চায়, তাদের পক্ষে একদিনও ক্ষমতায় থাকা সম্ভব না। কিন্তু বিএনপি সেই আচরণ কখনো করেনি। আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেশের রাজনৈতিক দলগুলো একটি ভুল করেছে, যেটা 5ই আগস্টের যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তখনই একনায়কত্ব বিরোধী যে জোট ছিল তাদেরকে ক্ষমতা নেওয়া উচিত ছিল। তাহলে আজকে এই মধ্যবর্তী এই সরকারের এই ক্যারিকেচার আমাদের দেখতে হতো না। তাহলে তারা একটা নির্বাচন, কারণ পলিটিক্যাল উইল লাগে, পলিটিক্যাল লাগে এখানে। ওনারা
একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসছে, বিশাল গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থান কি রাজনৈতিক গণ অভ্যুত্থান। আসার পরে এরা বলে আমরা অরাজনৈতিক। হাউ কাম? তাহলে তারা কিভাবে সংবিধান সংশোধন করবে, কিভাবে প্রশাসন চালাবে ইফ দে আর নন পলিটিক্যাল পার্সন? ইয়েস, তারা নন পার্টিজান, কিন্তু নন পলিটিক্যাল বললে আমি বলবো যে তারা এখনো বোকার স্বর্গে বাস করছেন। তারা এগুলি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। এই ভুল ব্যাখ্যা দিয়ে জাতিকে কিন্তু ভুল দিকে, বিভ্রান্তির দিকে টেনে নিয়ে যাবেন। সেটা এখানে আমাদের বিজ্ঞ একজন সাংবাদিক আছেন, আমি একজন ওনার আজকে 30 বছরের ভক্ত। হ্যাঁ, উনি ভালো করেই জানেন, আজকে 20 বছর পরে দেখা হয়েছে। আমি ওনাকে ফলো করি, উনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায়, প্রত্যেকটা ইয়েতে উনি কিন্তু মানে গঠনমূলক সমালোচনা, যে সাংবাদিকরা আমাদের দেশে অনেকেই জানেন না, উনি বোধহয় গঠনমূলক সমালোচনার একজন ব্যক্তিগতভাবে একজন উদাহরণ হিসাবে দাঁড়াইতে পারেন আমাদের সামনে। তো কাজেই এই সরকারকে আমি দেখছি, যেমন নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি স্পেসিফিক একটা টাইম দেন, সেই টাইম অনুযায়ী আপনারা সংস্কার কাজ আগিয়ে নিয়ে যান। কি সংস্কার করবেন আপনারা? এখনো পর্যন্ত আওয়ামী লীগ যে গণহত্যা করছে, এই গণহত্যায় কারা আসামি তাদেরকে একবারও অ্যারেস্ট করেননি। একজনকেও অ্যারেস্ট করা হয়নি গণহত্যার কারণে। একজনকেও অবৈধ ক্ষমতা দখলের কারণে অ্যারেস্ট করা হয়নি। তারপরে এই ব্যাংক যারা লুটপাট করে নিয়ে গেছে তাদেরকেও অ্যারেস্ট করা হয়নি এই পর্যন্ত। কি আশ্চর্য! তাহলে কোন সরকার ক্ষমতায় আসলো, তারা কি করবেন? আমি তো আশ্চর্য হই, 2 দিন পরে আমাদের মামলাগুলি এখনো আছে, 2 দিন পরে আমাদেরকে মামলায় ঢুকায়া আমাদেরকে জেলে দেয়। আমি আশ্চর্য হব না তারা যদি আমাদেরকে জেলে দেয়, কারণ তারা যেভাবে চলছে, অর্থাৎ এই যে স্বৈরাচার, পতিত স্বৈরাচারের সাথে এক ধরনের আপোষ ফর্মুলায় বোধহয় তারা যেতে যাচ্ছে। আপনি কামাল ভাই দেখেন, এই পর্যন্ত কোনো সিনিয়র নেতার বাসায় আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী, আওয়ামী লীগের যে পান্ডা বাহিনী, যারা শত শত কোটি টাকার মালিক, তাদের বাসায় পুলিশ একদিন হামলা দিয়েছে, পুলিশ গিয়েছে, এটার কোনো রেকর্ড আপনার কাছে আছে কিনা আমি জানি না, আমার কাছে রেকর্ড নাই। যারা ব্যাংকের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করলো, তাদের লিস্ট আছে এসিসিতে। এই লিস্ট দেখা তাদের বাসায় কোনোদিন পুলিশ হামলা দিয়েছে? তাদের দেয় নাই। এটা কিসের সরকার? এই সরকার কি, এটা কি আব্দুল মজিদ সরকার না বাংলাদেশ সরকার? আমি জানি না। মজিদ সরকারটা কি? ওই যে আমাদের দেশের গ্রামের লোকজন থাকে না সরকার নামে। হ্যাঁ, গ্রামে আব্দুল মজিদ সরকার। হ্যাঁ, গ্রামে এরকম বহু লোক থাকে। তো এটা কি সেই সরকার না গণতন্ত্র বাংলাদেশ সরকার? জমিরউদ্দিন সরকার হতে। হ্যাঁ, জমিরউদ্দিন সিরকার, উনি কিন্তু আবার সরকার লেখেন না। হ্যাঁ, তো এইটাই আমার বক্তব্য। বাকিটা আমি মাসুদ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, আপনি বলেন না যে বাংলাদেশে হচ্ছেটা কি, এখন কি হচ্ছে আমি বলি। আমি যেটা দেখি আর কি, প্রতিদিন যেটা দেখি এটাই হচ্ছে। আমরা কি দেখছি বাংলাদেশে? আপনার কথা শুনলেই তো প্রতিদিন তো মানুষ শোনে আপনার ব্লগে, তো মাথা তো এমনিতেই গরম হয়ে যাবার কথা। না 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 না, গরম করার জন্য না, শীতকাল অবশ্যই গরম করবো না। আমি কতগুলো জিনিস বলি। দেখেন, আপনি দেখেন আসলে হচ্ছেটা কি। একটা হচ্ছে, আমরা দেখছি দেশে একটা কতগুলি রাজনৈতিক দল আছে, বিএনপি আছে, জামাত আছে, আরও কিছু দল আছে, এবি পার্টি আছে। এখন এই রাজনৈতিক দলগুলো তাদের রাজনীতি করছে, মানে তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা যার চাবার তা চাচ্ছে। এবং কেউ কেউ অত্যন্ত ধীর স্থিরভাবে, আমি যেমন পার্সোনালি আমি বিএনপি রাজনীতিটাকে এখন অন্যরকমভাবে দেখছি। আগে যেরকম দেখতাম, এখন আমার কাছে মনে হচ্ছে যেন তারা একটু পরিবর্তিত রাজনীতি করছে, ম্যাচিউর পলিটিক্স করছে। এটা আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। তারা কিন্তু এই সরকারকে নানা বিষয়ে, সরকারের নানা কর্মকাণ্ড তাদের পছন্দ হচ্ছে না, তারা অত্যন্ত ভদ্র ভাষায় সেটা সমালোচনা করছে, কিন্তু পরে এবার তাকে সাপোর্ট দিচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। এটা হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে। কোনো রাজনৈতিক দল অতটা জোর নেই, কিন্তু গলায় জোর আছে। যেমন এবি পার্টি, এই পার্টির কিন্তু সমর্থন সারা দেশে কী পরিমাণ আছে আমি জানি না, বলতে পারবো না। আমি খুব একটা এদের সমর্থনে আশাবাদী না, কিন্তু এদের নেতৃবৃন্দ বেশ ভোকাল, এবং এরা মনে করতেছে যে আন্দোলনটা তারাই করেছে, এবং তারা বিরাট ভোকাল, কিন্তু অনেক কথাবার্তা বলতেছে, চ্যাটাং কথা করার সময় তারা বলতেছে। তো ভালো, এটা তাদের সেই বাচন ভঙ্গি ভালো, বাকপটু তারা বলতে পারছে। এর সঙ্গে কি দেখতেছি, আর দেখতেছি রাজনৈতিক দলের কিছু ভ্রূণ দেখতে পাচ্ছি। মানে এরা রাজনীতি করতে চায় কি চায় না, প্রকাশিত হবে কি হবে না, এক ধরনের দ্বিধা, এক ধরনের লাজুক ভাব, আবার হুঙ্কার দেওয়ার মানে প্রবণতা,
তারা রাজনৈতিক দল করবে, তারা এরে সরাই দেবে, অরে সরাই দেবে, এরে জাতীয় বেঈমান করবে। যদি কেউ নির্বাচনের কথা বলে, নির্বাচনের কথা বললেই হবে, আর কিছু লাগবে না। যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের আগে যদি নির্বাচনের কথা আপনি বলেন, তাহলে আপনি জাতীয় শত্রু এবং বেঈমান হয়ে যাবেন। এই ধরনের হুঙ্কার দিচ্ছে। একটা জিনিস তারা বুঝতে পারছে না যে একটা লোকের বিচার করতে কত বছর লাগে। এই ধরনের এই বিচার আজকে 4 মাস হয়ে গেল। ওই মহিলার বিরুদ্ধে এখন পর্যন্ত তদন্ত আপনি শেষ করতে পারেন নাই। তদন্ত শেষ করবেন, এতগুলি মামলা, এক একটা মামলার আলাদা আলাদা তদন্ত হবে, সেগুলির আবার বিচারিক আদালতে বিচার হবে, তারপরে সেটা উচ্চ আদালতে বিচার শেষ করে তারপরে নির্বাচনের কথা বলতে হবে। তাহলে কি 10-12 বছর ধরে আপনি কি এই সরকারকে রাখবেন এখানে? এরা কি নির্বাচনের কথা বলাই যাবে না? এইগুলো একটা দিক। আর আছে কিছু দেশে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার কিছু লোক আছে, এরা যেটা করতেছে যে এরা মনে করেন এদের কিছু খুবই আপনার ডেডিকেটেড কিছু ফলোয়ারও আছে। এরা মনে করেন একই ধরতেছে যে বিএনপি আপনার এই যে এই কী বলে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। অনেকটা আছে না যে বিয়ে পাগলার মতো পাগল হয়ে যায়, ওরা অনেক এরকম পাগল হয়ে গেছে, এগুলি বলতেছে। অথচ তারা আসলে কী চায় সেটাও তারা ক্লিয়ার করতেছে না। তাদের মনে লক্ষ্য হচ্ছে একটা দলকে ডিফেম করা। অনেকে তো বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে যে বিএনপি নির্বাচনের দাবিটা জোরালোভাবে তুলছে না কেন। আবার এটাও বলছে, হ্যাঁ এটাও অনেকে তো এই অভিযোগ, আমরা এটাও দেখছি। আবার সাধারণ মানুষের মধ্যে কি দেখছি, মানুষ হলো অসহায়। সাধারণ মানুষ আপনি মনে করেন প্রতিদিনই তারা কিন্তু ভাবছিল যে আওয়ামী লীগ সরকার চলে যাবে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাই ডিফল্ট আপনার এই চাঁদাবাজরা হারিয়ে যাবে, সিন্ডিকেট হারিয়ে যাবে, সিন্ডিকেট থাকবে না, আমরা সুখে শান্তিতে বাস করবো, এই রূপকথার গল্পের মতো। হ্যাঁ, কিন্তু দেখে তারা অসহায়। তারা দেখছে না দ্রব্যমূল্য আগের চেয়েও বাড়ছে, জিনিসপত্রের মানে পাওয়াই যাচ্ছে না, কোনো কোনো জিনিস দাম বাড়ানোর কারণে। বাণিজ্যমন্ত্রী চেঞ্জ হচ্ছে, নতুন যিনি আসছেন উনি এসে প্রথমে যে কাজটা করছেন সিন্ডিকেটের চাহিদা অনুযায়ী তেলের দাম বাড়াই দিয়েছেন। উনি কাজ কিন্তু ভিজিবল একটাই করছেন এ পর্যন্ত, যেটা নাকি জনগণের পক্ষে যায় নাই, সিন্ডিকেটের পক্ষে গেছে। এসবের বিপরীতে আমরা একটা দুর্বল সরকার দেখছি। জনগণ কোনো সরকার দিকে তাকিয়ে আছে, তার বিপরীতে আমরা কি দেখছি, একটা দুর্বল সরকার। এই যার তার ধমকে কাবু হয়ে যায়। প্রথম তারা বলে যে এইটা করব না, যেমন একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, বিডিআরের ওখানে বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তারা কোনো কমিশন গঠন করবে না। একজন ধমক দিল অনলাইনে, সঙ্গে সঙ্গে না করব। এখন যে ধমক দিচ্ছে ওই ধমকে তারা কিন্তু কাঁপতে থাকে। কিছু একটা বলে, ছাত্ররা এক ধমক দেয়, সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ হ্যাঁ আমরা চেঞ্জ করতেছি, এটা করতেছি, ওটা করতেছি। এরকম দুর্বল সরকার আমি আমার জীবনে খুব কম দেখছি। মানে ব্যর্থতা আলাপ বাদ দেন, দুর্বল। মানে তারা ক্ষণে ক্ষণে ডিসিশন চেঞ্জ করে, সারাক্ষণ সারা চেষ্টা করে আমি একে খুশি করতে হবে, ওকে খুশি করতে হবে, তাকে খুশি করতে হবে, এরকম। এসবের মাথায় সবার উপরে সেটা হলো একদল ধূর্ত শৃগাল দেখছি। ধূর্ত শৃগাল, আপনি নিশ্চয়ই গল্পটা মনে আছে যে বাঘ আর সিংহের যুদ্ধ বাধায় দিয়া দূরে শৃগাল চুপচাপ বসে থাকে, দুইজনে আহত হয়, তখন সে দুইজনকে খায়। কিন্তু সেই ধূর্ত শৃগাল কারা? দেশের আমলাতন্ত্র, হাসিনা রেখে যাওয়া আমলাতন্ত্র। প্রতিটা কাজে তারা নিজেদের স্বার্থ আদায় করে নিচ্ছে। দেখেন দেশের মানুষ কিন্তু খেতে পাচ্ছে না, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, তার মধ্যে তারা মহার্ঘ ভাতা আদায় করে নিচ্ছে। মহার্ঘ ভাতা দিচ্ছে কাদের জন্য? সরকারি কর্মচারীর জন্য। বলতে পারে না যে বেসরকারি খাতেও মহার্ঘ ভাতা লাগবে। দেশের সরকারি কর্মচারী বেশি নাকি বেসরকারি চাকরিজীবী বেশি? তারা কি করবে? আপনার টিসিবি লাইনে, যেটা কয়েকদিন আগে সোহরাব ভাই দেখলাম লিখলো, যে টিসিবি লাইনে যারা লাইন দিচ্ছে টিসিবি ট্রাকের পিছনে, তাদের ভাতা কে দেবে? কিন্তু সরকারি কর্মচারীরা নিজেদের ভাতাটা আদায় করে নিচ্ছেন, এবং ওনারা আবার ওই স্বার্থের জন্য দ্বন্দ্ব করছেন, দ্বন্দ্বে আবার তারা মারামারি করছেন, কেউ যায় সচিবালয়ের ফ্লোরে যেয়ে শুয়ে পড়তেছেন, এটসেট্রা এটসেট্রা। এবং এই কথাটা কিন্তু শুরুর দিকে আপনার এখানে আমি বলেছিলাম যে একটা গণ অভ্যুত্থানের সরকার কখনো একটা স্বৈরাচারী সরকারের আমলাতন্ত্র দিয়ে চলতে পারে না, এবং এরা তাই চালানোর চেষ্টা করতেছেন ক্রমাগত, এবং ক্রমাগত তাদের প্যাচে পড়ছে এই সরকার। কিন্তু এরকম একটা অবস্থায় আর কতদিন যাবে আমি জানি না। তবে আমি মনে করি সামনের দিনগুলোতে এই সরকারের জনপ্রিয়তা ক্রমাগত কমতেছে। একটা বিষয় কি মনে হচ্ছে যে সরকারের একটা বেশ অংশ, সেটা হয়তো ছোট অংশ বা বড় অংশ হতে পারে, খুবই প্রভাবশালী, তারা বাংলাদেশের ডিরেকশনটাকে ইডিওলজিক্যালি ফিলসফিক্যালি একটা বিশেষ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং যেটা বাংলাদেশের ব্র্যান্ডিংটাই আসলে পুরো চেঞ্জ হয়ে যাবার পথে।
তো আপনি কি মনে করেন? এবং এখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্কের জায়গাটা। ভারত বাংলাদেশকে নিয়ে যা করেছে, বিশেষ করে গত 14-15 বছরে, সেটা বাংলাদেশের জনগণের কাছে তাদের অ্যাপ্রুভাল রেটিং একেবারেই জিরোতে। কিন্তু এই সম্পর্কটা আসলে যখন আপনি স্টেট টু স্টেট কনসিডার করবেন বা রাষ্ট্র পরিচালনা হিসেবে, সেখানে কি হবে, সেই জায়গাটাতে অনেক রকমের ব্যত্যয় বিচ্যুতি বা অনেক আনডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচও দেখা যাচ্ছে। এটা তো ভয়ঙ্কর, মানে সেটা আমি একটু আপনার কাছে, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর। দেখেন, আমি আপনি বসে চায়ের আড্ডায় অনেক কথা বলতে পারি, আপনি বলতে পারেন, আমি একমত হইতে পারি, একমত নাও হইতে পারি, আবার অনেক স্বপ্নের কথাও বলতে পারি, অনেক সম্ভাবনার কথাও বলতে পারি। কিন্তু যখন আপনি এটা যদি আপনি পাবলিক করেন, তাহলে বিচার হলে আপনার হবে, দায়টা আপনার নিতে হবে। একা জিল্লুর রহমান এই জন্য দায়ী থাকবে। কিন্তু যখন আপনি একটা পার্ট অফ গভর্নমেন্ট হয়ে যাবেন, তখন কিন্তু তার দায় পুরো গভর্নমেন্টকে নিতে হবে। এখন আপনি এমন লোককে গভর্নমেন্টের পার্ট কেন বানাবেন যে নাকি তার অবস্থানটাই বুঝতে পারবে না? এই যে আমাদের এক উপদেষ্টা মাহফুজ আলম, সে একটা ডিফারেন্ট ম্যাপ আঁকাই দিল, ম্যাপ আঁকায় দেখাইলো যে বাংলাদেশে তার স্বপ্নটা কি করতে হবে তাদেরকে। উনি যে ওই হিমালয় থেকে শুরু করে বঙ্গোপসাগর পর্যন্ত বিশাল বাংলার স্বপ্ন দেখেন, এদের মধ্যে উনি যাদেরকে একত্রিত করতে চান বলে বলেছেন, ত্রিপুরা, মণিপুর, ওরা কি বলেছে তাকে যে ভাই তোমার নেতা মানলাম? ডক্টর ইউনূস তাকে বলতে পারে মাস্টার মাইন্ড, ত্রিপুরার লোকজনকে বলছে ভাই তুমি মাস্টার মাইন্ড বলছে, নাকি মণিপুরের লোক বলছে? তো উনি যে সবাইকে নিয়ে বলেন, ওটা তো একটা ডিফারেন্ট স্টেট, একটা আলাদা রাষ্ট্র। সেই রাষ্ট্রের বিষয়ে উনি এই কথা বলতে পারেন? একটা সরকার, আমাদের সরকার একটা পার্ট বলতে পারেন? একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব। এবং ভয়ঙ্কর ব্যাপারটাকে আমি বলি আপনাকে, আমার এত মানে অবাক লাগছে, এই ঘটনাটা হওয়ার পর সে 2 ঘন্টা পর এটা উড্র করে নিছে। এতে কি আসে যায়? কিছু আসে যায়? বরং ওরা বেশি খারাপ হয়েছে এই কাজটা। এতে হয়েছে কি, সবাই যেটা আমাদের কপি, এটা নাই কার কাছে, সবার কাছে আছে। ইন্টারেস্টিং হলো, এই ঘটনার পর তার কোনো রিয়াকশন পাইছেন আপনি বলতে? আপনি সে সরি বলছে? সে বলে নাই, ভালো কথা। তার সহকর্মীরা দুঃখ প্রকাশ করছে? কয় নাই। ডক্টর ইউনূস তাকে ওখান থেকে বাদ দিছে? বাদ দেয় নাই কেন? বাদ দেয় নাই কেন? তাকে তা রাখতেই হবে কেন? পিরিতটা কোথায়? দেশের চেয়ে কি সে গুরুত্বপূর্ণ? তারা তো নিয়োগকর্তা, তারা নিয়োগকর্তা, সে না। নিয়োগকর্তা আবার এমপ্লয়ি হয় কেমন? নিয়োগকর্তা ছাত্ররা। ও তো আর এখন নাই, এখন ওই ছাত্র তাকেও নিয়োগ করছে। উনি মনে করেন, হয়তো এটা আমরা মনে করি না, উনি মনে করেন ওনাকে যে রাখছে এখন ওখানে, তার মানে কি উনি যা করেছেন তার দায় দায়িত্ব পুরো গভর্নমেন্ট নিয়েছে, নিয়ে বসে আছে। পারবে এই চাপ নিতে? ইন্ডিয়ান গভর্নমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় এটা দেখলাম কালকে বিবৃতি দিচ্ছে। এই বিবৃতির জবাব আমাদের দেশ কি দিবে? দিতে পারবে? দেখি কে কে কি বিবৃতি দেয়, কত বড় কূটনীতিক আছে, দেখি না কি দেয়। কেন তাকে বহন করতে হবে? কেন তাকে যদি আপনি সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিতেন, তাহলে কিন্তু আপনার মুখ রক্ষার জায়গা থাকতো। তাকে রাখতে হবে আপনার। তো এই সমস্ত আনারি লোক, আমি ডক্টর ইউনূসকে কিন্তু রাষ্ট্র পরিচালনায় নিতান্ত আনারি মনে করি, নিতান্ত আনারি। উনি রাষ্ট্র পরিচালনার যোগ্য নন। উনি ভালো মানুষ, মেবি উনি ভেরি গুড সোল, আমি অস্বীকার করি না, কিন্তু উনি রাষ্ট্র পরিচালনা, কূটনীতি যে জিনিসটা, এইটার উনি যোগ্য নন। থাকলে উনি এই মুহূর্তে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। মাহফুজ আলম কেবল সরকারকে না, এই দেশকে, এই মানুষ, এই দেশের জনগণকে একটা ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। কেউ কিছু বলছে না, কেউ কিছুই বলছে না, চুপ করে আছে। আমি তো আশা করেছিলাম যে এই ঘটনার পরে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কেউ নিতে পারছে না, ভয় পায় তাকে ভয় পায়, সিম্পল ভয় পায় আমি মনে করি। তো এগুলো তো ঠিক না। ভয় পায় কেন? কি শক্তির? ওই যে বলছে যে সে তো আগে ধরে নিছে, ওরা আমার নিয়োগকর্তা, আপনি বলেন না নিয়োগকর্তা, নিয়োগকর্তার মাস্টার মাইন্ড, সে ভয় পায়। এই জন্যই তো বললাম ডক্টর ইউনূস যে একজন আনারি লোক, এই ঘটনা তার মাধ্যমে প্রমাণিত হয়েছে। উনি দেশ চালানোর কিছু বুঝেন না। উনি মনে করেছেন সবাই যেমন তাকে দেবতার মতো মানে করে সম্মান করে, এখানেও করবে। কিন্তু এখানে তার প্রত্যেকটা স্টেপ, নট অনলি স্টেপ, তার প্রত্যেকটা গেস্টার, প্রত্যেকটা চাহনিকে এদেশের মানুষ বিচার করে, কাউন্টিং। প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো বলবে, আপনি ডান দিকে তাকালেন কেন, বাম দিকে তাকালেন কেন, হাসলেন কেন। প্রত্যেকটা বাংলাদেশের মানুষ কতটা ক্রিটিক্যাল, আপনি শুনবেন। একটা ঘটনা বলি আপনাকে, সিম্পল একটা ঘটনা। আজকে ফেসবুকে দেখলাম হাসান আরিফ সাহেব মারা গেছেন। এই মারা যাওয়ার ঘটনা ওখানে রিজওয়ানা হাসান বলতেছিলেন, ওনার মুখে একটু হাসির মতো একটা ভাব দেখা গেছে। সিম্পল, এটা মনে করেন সেকেন্ডের ভগ্নাংশ হবে। আমাকে 3-4 জন পাঠাইছে
একটা মানুষের মৃত্যু সংবাদের সময় মানুষ এভাবে হাসতে পারে? তারপরে তার সম্বন্ধে আনা কাহিনী মানুষের থেকে সব আছে। আপনি একটা দোষ পাইলো, আপনি 3 বছর আগে কি করছিলেন সেটা আবার কাহিনীর মধ্যে নিয়ে আসতেছে। তো এই হলো বাংলাদেশের মানুষের অবস্থা। এবং এই মানুষ এতটা সচেতন, পৃথিবীর কোনো দেশ বোধহয় রাজনীতি নিয়ে এতটা আলোচনা করে না, এতটা সচেতন না। এই দেশের মানুষ সচেতন। তো আপনি তো এই দেশেরই রাষ্ট্র ক্ষমতায় গেছেন, আপনি তো এই দেশেরই সরকারে যখন থাকবেন, আপনাকে এই দেশের মানুষের মানুষের যে আপনার যে অ্যাটিটিউড, মানুষের যে আচরণ, মানুষের যে চিন্তা, এই সম্পর্কে আপনার ওয়াকিবহাল থাকতে হবে। থাকেননি কেন আপনি? আমি মনে করি যে মাহফুজ আলমের বিষয়ে এই সরকারের একটা বক্তব্য আমি অবশ্যই আশা করি সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত। হোয়েদার হি ওয়াজ রাইট, সে ঠিক বলেছে, ওটাকে আপনি স্ট্যান্ড করেন, ওটাকে আপনি ধারণ করেন, অথবা উনি ঠিক বলেন নাই, যদি ঠিক না বলে থাকেন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। উনি ওটা উড্র করে নিয়েছেন, এটা কোনো সমাধান না। মিস্টার ঢালি, আমরা চাই বা না চাই, ভারত আমাদের প্রতিবেশী, এবং শুধু প্রতিবেশী নেই, ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী। এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক সামাজিক, ঐতিহ্যগত, ঐতিহাসিক, অর্থনৈতিক সব দিকেই আমরা ভারতের সাথে বন্ধনে আবদ্ধ। এখন এবং বাংলাদেশের যে অবস্থানটা, এটা ভারতের পেটের ভিতরে, ভারতের সাথে 4000 কিলোমিটার আমাদের বর্ডার। এই 4000 কিলোমিটারের বর্ডারের ভিতরে অবস্থান করে ভারতের সাথে বৈরিতা যেমন সাজে না আমাদের, তেমনিভাবে ভারতের সাথে কিভাবে সুসম্পর্ক রেখে এখানে রাষ্ট্র পরিচালনা করা যায়। আমরা আওয়ামী লীগের মতো যেমন ভারতের একেবারেই দাসত্বমূলক ভারতের সাথে যে আচরণ, সেটাকেও যেমনিভাবে সমর্থন করি না, আবার ভারতকে ইগনোর করে বাংলাদেশে পলিটিক্স করা এটা খুবই কঠিন বিষয়। এবং ভারত পৃথিবীর মানে 5ম বৃহৎ শুধু শক্তিই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার ভারকেন্দ্র হচ্ছে ভারত। আজকে পশ্চিমা যে রাজনীতির টোটাল কেন্দ্রবিন্দু চলে আসছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। কেননা চীনের কারণে আজকে আমেরিকাকে তাদের ভারতের সাথে যে সম্পর্ক, এবং ইন্দো প্যাসিফিকে অন্যতম পার্টনার হচ্ছে আমেরিকার ভারত। তো ভারত আর আমেরিকা যেখানে এক পারে চলছে, সেখানে বাংলাদেশের কোনো উপদেষ্টা দাঁড়ায়া ভারতের মানচিত্রকে পরিবর্তন করবেন, এটা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর একটা হস্তক্ষেপ। তাকে হয় মন্ত্রী পরিষদ থেকে বাদ দেওয়া উচিত, উপদেষ্টা পরিষদ থেকে, অথবা তার এটা নিয়ে ক্ষমা চাওয়া উচিত। আমি মনে করি ক্ষমা খুব সুন্দর জিনিস, যে আমি ভুলবশত এটা করেছি, আমি এটার জন্য ক্ষমা চাই। কিন্তু এ ধরনের প্রতিবেশীর সাথে, ভারতের মতো প্রতিবেশীর সাথে আমাদের কূটনৈতিক দোলাচাল এখনো মনে হয়, আমার কাছে কেন জানি মনে হয় খুবই দুর্বল জায়গায় আমরা আছি। ভারতের সাথে আমাদের কথা বলা দরকার, নিরাপত্তা নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, বাংলাদেশের রাষ্ট্র নিয়ে, বাংলাদেশের সমাজ নিয়ে আমাদের খোলামেলা কথা বলা দরকার। সেই খোলামেলা কথা না বলে ভারতের সাথে দিন দিন কিন্তু আমরা দূরত্ব সৃষ্টি করছি। এই দূরত্ব সৃষ্টি করার কারণে লাভ হবে কার? শেখ হাসিনা ওইখানে বসে আছে। ভারত কিন্তু একটা কথা আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছে, শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার বলেনি, বলেছে এক্স প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। সেই জায়গাটা তারা কিন্তু অত্যন্ত ক্লিয়ার করছে, এবং তাকে মেহমান বলেছে, কিন্তু অযাচিত মেহমান, যে আমাদের এখানে জোর করে চলে আসছে আর আমরা মেহমান বানাইছি। এখন এই সমস্ত যে আওয়ামী লীগের এই সমস্ত বিচার বলেন, এভরিথিং বলেন, এগুলো করতে গেলে অবশ্যই ভারতের সাথে এক ধরনের মানে সমঝোতা বা এক ধরনের মৈত্রী, এক ধরনের আলোচনা আমাদের করা দরকার। এবং সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই ক্ষেত্রে খুবই দুর্বলতার প্রকাশ পাচ্ছে। এখানে ভারতের বাইরে গিয়ে আমরা হয়তো চীনের সাথে সম্পর্ক করতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে ভারত আর আমেরিকা এক জায়গায় থাকলে সেই ক্ষেত্রে আমরা খুব বেশি যে সুবিধা করতে পারবো তাও না। কাজে বাংলাদেশের রাজনীতি বলি, অর্থনীতি বলি, প্রথমেই দরকার
ভারতের সাথে আমাদের একটা পঞ্চশিলা নীতির ভিত্তিতে একটা সুসম্পর্ক গড়ে তোলা। সেই সুসম্পর্কটা গড়ার দিকে কেন জানি ডক্টর ইউনূসও যাচ্ছেন না, আর অন্যরা যাচ্ছেন না। এটা না গেলে আগামী দিনে আমাদের বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত ভঙ্গুর অবস্থায় যাবে ভারত যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা না করে। কারণ ভারতের সাথে রয়েছে ইন্দো প্যাসিফিকের বড় হচ্ছে আমেরিকা, এবং আমেরিকা আমাদের অর্থনীতির মূল অংশ নিয়ন্ত্রণ করে। তো সেই জায়গাগুলোতে আমার মনে হয় যে এই বর্তমান যে উপদেষ্টা পরিষদ অত্যন্ত দুর্বল ভূমিকা, এবং আমি মনে করি ক্ষমতায় আসার পরের দিন থেকেই তাদের প্রথম ফোকাস উচিত ছিল যে ভারতের সাথে সম্পর্কটা সেটা না করে ভারতের সাথে আরও কিভাবে বিরোধ বাড়ানো যায় তারা কিন্তু সেই দিকে যাচ্ছেন। সেটা খুব বাংলাদেশের জন্য খুব মঙ্গল বয়ে আনবে না। আশা করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উপদেষ্টা পরিষদ এটা অনুধাবন করে ভারতের সাথে কিভাবে এই সম্পর্কটাকে সুন্দর এবং একটা ডেমোক্রেটিক রিলেশন বজায় রাখা যায় সেই দিকে যাওয়া উচিত। তা না হলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে প্রভাব, সেই প্রভাবের কারণে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই দিক থেকে আমাদের সচেতন হওয়া এবং সবসময়ের জন্যই আমাদের ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা দরকার। এবং সেই সম্পর্কটা আমি মনে করি না যে দাসত্বমূলক নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথে সবসময় রাখা যায়। কিন্তু আমরা এই সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে আমরা ভারতের সাথে একটা শত্রুতামূলক সম্পর্কে চলে যাচ্ছি। এইটা আমার কাছে মনে হয় না যে কোনোভাবে কূটনৈতিক দিক দিয়ে কোনোভাবেই এটা ভারসাম্যপূর্ণ নয়। কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে ভারতের সাথে সম্পর্ক উন্নতি হওয়া উচিত বলে আমি মনে করি। তা না হলে সামনের দিনগুলোতে বাংলাদেশের নির্বাচন বলেন, আওয়ামী লীগ সেখানে বসে আছে, এখানে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে। সেটাকে সম্ভাবনা রেখেই আমাদের সামনের দিকে যাত্রা করা উচিত। জি, মিস্টার মাসুদ কামাল, এবং একটা প্রশ্ন এখন যে নির্বাচন নিয়ে প্রফেসর ইউনূস একটা ধারণা দিয়েছেন, প্রেস সেক্রেটারি একটা ধারণা দিয়েছেন। আপনি কি দেখছেন আসলে নির্বাচন সম্পর্কে সুনির্দিষ্ট কোনো পথরেখা তারা তৈরি করছেন, ভাবছেন এরকম কিছু, নাকি তারা নিজেরা ডিলেমার মধ্যে আছেন? না, আমি যে শুরুতে একটা কথা বলেছিলাম না, এই সরকারটাকে আমার কাছে খুব একটা দুর্বল সরকার মনে হয়। সেই দুর্বলতার প্রকাশ কিন্তু ওনাদের প্রতিটা কাজেই। নির্বাচনে উনি একটা ডেট ঘোষণা করবেন, সেখানেও দেখুন উনি একটা অস্পষ্টতা রেখে দিয়েছেন। উনি এই অস্পষ্টতা রেখেছেন কেন? রেখেছেন এই কারণে যে ওনার নিজের থেকে কোনো চিন্তা নাই। উনি প্রসঙ্গটা উঠে ছেড়ে দিয়েছেন, উনি শুনবেন এখন কে কি বলে, এবং যারা কে কি বলে যেগুলি বলবে তার মধ্যে যাদেরটা বেশি জোরে শোনা যাবে, যাদেরকে উনি বেশি ভয় পান, ভালোবাসার কোনো ব্যাপার নাই কিন্তু এখানে, উনি যাদেরকে বেশি ভয় পান, যারা মনে করেন যারা আমাকে বিব্রত করতে পারে, বিরক্ত করতে পারে, আমার অস্তিত্বের জন্য হুমকি হতে পারে, তারা যেটা বলেন উনি সেটা শুনবেন। এই জন্য উনি একটা অস্পষ্টতা রেখে দিয়েছেন, বড় একটা গ্যাপ রেখেছেন। 2026-এর 25 আপনার জুন পর্যন্ত এটাকে ডেটটাকে উনি কিন্তু এক্সটেনশন করেছেন। আবার এদিকে রেখেছেন ডিসেম্বর পর্যন্ত, 25 ডিসেম্বর পর্যন্ত। আসলে বাস্তবতাটা কি? আপনি যদি আমাকে বলেন, আমি আমার চিন্তার থেকে বলতে পারি যে নির্বাচন 2025-এর মধ্যেই করা সম্ভব, ডিসেম্বর পর্যন্ত যাওয়াও লাগবে না, তার আগেই সম্ভব। আমি আপনাকে সহজ করে হিসাবটা বলি। উনি কি বলেছেন? প্রত্যাশিত সংস্কার যদি আপনি করতে চান তাহলে আপনি সেটাকে 2026-এর জুন পর্যন্ত নিয়ে যাবেন। এই তো করবেন, ভালো কথা। প্রত্যাশিত সংস্কার জিনিসটা কি? প্রত্যাশিত সংস্কার হচ্ছে সেই জিনিসটা যে সংস্কারটা আপনি করতে চান। কার প্রত্যাশা? জনগণের প্রত্যাশা, ওনার প্রত্যাশা, ছাত্রদের প্রত্যাশা, নাকি পলিটিক্যাল পার্টিগুলির প্রত্যাশা? প্রত্যাশাটা কার? আচ্ছা, আমি ধরে নিচ্ছি ওনার প্রত্যাশা, ধরে নিলাম, অথবা ধরলাম জনগণের প্রত্যাশা ওনার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। যদি সেটাও হয়, সেক্ষেত্রে উনি অনেকগুলি সংস্কার কমিশন করেছেন। কেন করেছেন? ওনার প্রত্যাশা যে এই সংস্কার কমিশনগুলো সংস্কারের কিছু প্রস্তাবনা দিতে পারবে। প্রধান করেছেন কয়টা? 6টা কমিশন। সেই 6টা কমিশন নিয়ে আবার জাতীয় ঐক্য কমিশন উনি গঠন করতে চাচ্ছেন।
ভালো কথা। এই 6টা কমিশন রিপোর্ট দিবে কবে? প্রথমে ছিল ডিসেম্বরে দিবে, এখন তারা বলছে এটা তারা জানুয়ারিতে দিবে। ওকে, যদি তারা জানুয়ারিতে এই রিপোর্টগুলি দিয়ে দেয়, তাহলে আপনি আমাকে বলেন এটা নিয়ে উনি বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবেন। কারণ পার্টির সঙ্গে বসলে ওনার এইটা রিপোর্ট নিয়ে আলোচনা করতে কয়দিন লাগবে? তার লাগবে হলো ম্যাক্সিমাম ধরেন 1 মাস, 2 মাস, 3 মাস, আপনি 3 মাস ধরেন, 3 মাস ধরেন। কারণ জানুয়ারি 31 তারিখে যদি আপনি 3 মাস সময় নেন, তাহলে কি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের মধ্যে আপনি সমস্ত কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করে আপনি সেটাকে একটা চূড়ান্ত জাতীয় ঐক্যে পৌঁছতে পারলেন। ওকে, তারপরে আর সময় কেমন লাগবে? ধরো যাক ড্রাফটিং করবেন, ওরা করেন ড্রাফটিং, এক্সপার্টদের সঙ্গে আলোচনা করবেন, তাও করেন, তাহলে ধরেন আর 2 মাস লাগলো। তাহলে এপ্রিলে পরে কি মে, জুন মাসের মধ্যে আপনার সংস্কারের প্রস্তাবনা শেষ। এরপরে কি থাকে ভাই? তারপরে কি ইলেকশন করতে আপনার 1 বছর লাগবে? আর এর মধ্যে তো ইলেকশন কমিশন বলছেই যে মার্চের মধ্যে তাদের ইলেকশন কমিশন ভোটার লিস্ট হয়ে যাবে। তাহলে আপনি তারপরে তো ইলেকশনের জন্য প্রস্তুতি নিতেই পারেন। তাহলে আপনি কেন জুন পর্যন্ত, জুলাই পর্যন্ত যাবেন? আমি তো মনে করি তারপরে যদি আপনি 3 মাস নেন, তাহলে আপনার অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে আপনি সমস্ত সংস্কার করে ইলেকশন করতে পারবেন। তাহলে যদি আপনি ডিসেম্বর লাগান অথবা পরের বছরে জুন লাগান, তাহলে আমি যদি বলি আপনি সংস্কারের নামে সময় ক্ষেপণ করতেছেন, আপনি কি জবাব দেবেন? এবং আমরা তো সাধারণ মানুষ তো ভাই সময় ক্ষেপণ পছন্দ করবে না। আপনি যাই মানে বসে বসে ঝিমাবেন আর বলবেন যে সংস্কার করতে সময় লাগবে, এটা তো হবে না রে ভাই। আমি মনে করি 2025-এর মধ্যে নির্বাচন করার মতো সমস্ত বাস্তবতা বাংলাদেশে অলরেডি তৈরি হয়ে গেছে। এবং এখন যেটা হবে কি, দুইটার জন্য ভয় আছে। সে ভয় পায় ওই নাগরিক কমিটিতে কি একটা আছে, ওরা বলছে যে ইলেকশন করলে সবাই জাতীয় শত্রু হয়ে যাবে, বেইমান হয়ে যাবে, ওইটাকে ভয় পায়। আগামীকাল জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে যদি বিএনপি চাপ দেয়, দেখবেন যে বিএনপিকে ভয় পাওয়া শুরু করছে। এবং আমি শিওর যে বিএনপি বোধহয় ফেব্রুয়ারি থেকে, মানে ফেব্রুয়ারির মধ্যেই চাপ দেওয়া শুরু করবে। এবং আপনি নিশ্চিত থাকেন, আমার ধারণা আপনি 2025-এর অক্টোবরের মধ্যে নির্বাচন দিয়ে দিবে। এটা হলো আমার ধারণা। আমিও বিএনপি চাপ দিচ্ছে না কেন? বিএনপি জনগণের সামনে এটা প্রতীয়মান করতে চায় না যে এই যে তারা যে সময়টা চায়, বিএনপি এটার সাথে একমত। বিএনপি কোনো তাড়াহুড়া দেখাইতে চায় না যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য, কারণ ইলেকশন হইলে বিএনপি আসবে, এটা সর্বজন স্বীকৃত একটি বিষয়, মেজরিটি বিএনপি পাবে, এটা সবাই জানে। তো কাজেই বিএনপি জনগণের কাছে যে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি অস্থির হয়ে গেছে, বিএনপি এ ধরনের কোনো অবস্থান দেখাতে চায় না। এবং এই সরকারকে কেউ যাতে বলতে না পারে বিএনপি এই সরকারকে সময় দেয়নি। দেখেন লাস্টও তারেক রহমান সাহেব গত পরশু দিনের বক্তৃতায় অত্যন্ত সুন্দরভাবে সময়কে ধৈর্য ধরার আহ্বান জানাইছে এবং এই সরকারকে কিভাবে সমর্থন দিয়ে গেছেন। এবং আমি মনে করি যে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক সাহেব হাইলি ম্যাচিউরড পলিটিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করে উনি এগিয়ে যাচ্ছেন এ ব্যাপারে, যাতে কোনো সমালোচনা। এবং বিএনপি যদি কালকে মনে করে বিএনপি এখন সর্ববৃহৎ রাজনৈতিক দলই নয়, শুধু বিএনপির কর্মীরা আন্দোলন সংগ্রামে অত্যন্ত পোর খাওয়া তারা, কাজেই তারা যদি আন্দোলনে নামে 1 ঘন্টার ভিতরে এই সরকারের সমস্ত কিছু পরিবর্তন করা বিএনপির পক্ষে সম্ভব। কিন্তু বিএনপি ওই ধরনের অরাজকতায় যাচ্ছে না। বিএনপি স্বাভাবিকভাবেই একটা নির্বাচন চায়। তবে স্বাভাবিক নির্বাচনটা, যেটা মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি 100% একমত যে 25-এর ভিতরে নির্বাচন এটা করা সম্ভব। কিন্তু তারা তো 4 মাস ঘুমায় কাটায় দিল, ঝিমায় কাটায় দিল। কি কাজ করলো উই ডোন্ট নো। একটা কমিশন করছেন, কমিশন কি কাজ করছেন আপনি দেখেন যে তারা নির্বাচন কমিশন যেটা করলো সেটাও কিন্তু গত সরকারের মতো কোনো কারোর সাথে আলোচনা নাই, কিছু নাই, হঠাৎ করে দেয় নির্বাচন কমিশন। প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দিল, প্রেসিডেন্ট নির্বাচন কমিশন করে দিল। কারা আছে, কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেনি। এত বড় ব্যত্যয় তারা করার পরও রাজনৈতিক দলগুলি কিন্তু মেনে নিয়েছে। এটা একটা চরম ব্যত্যয় করেছে তারা। গত সরকারের মতো গোপনে প্রকাশ্যে কোনো আলোচনা না করে নির্বাচন কমিশনটা করা, যেটা গণ অভ্যুত্থানের একটা অন্যতম রায় ছিল যে নির্বাচন কমিশন প্রকাশ্যে হবে, আলোচনা হবে, কিন্তু সেটা না করে সেই গত
স্বৈরাচারী সরকারের মতো নির্বাচন কমিশনটা তারা করে নিল। তারপরও কিন্তু বিএনপি ধৈর্য ধরেছে, কিন্তু ধৈর্যের তো একটা সীমা আছে, সব কিছুরই সীমা আছে। বিএনপির ধৈর্যের বাঁধ ভাঙলে এরা পালায়া কুল পাবে না। যে বিএনপির যেদিন, তো আপনারা কবের মধ্যে নির্বাচন চাইবেন, কোন সময়ের মধ্যে? আমরা যুক্তিসঙ্গতভাবে সামনের বছরের মাঝামাঝি আমরা নির্বাচন সবসময় চেয়েছি ওইভাবেই। এবং আমরা আমাদের মহাসচিব একবার বলেছে যে 3 থেকে 6 মাসের ভিতরে এগুলো করা সম্ভব। ওনারা যেই কাজগুলো বারবার বলতেছে করা সম্ভব নয়, মাসুদ কামাল ভাই তো একটা সুন্দরভাবে দেখাইছে টাইম দিয়ে দিয়ে যে কোন কোন কাজগুলি কখন করা সম্ভব। তো তাদের সামনে কি কাজ? নির্বাচন কমিশন করছে, এখন এই নির্বাচনী আইনগুলো করুক, ভোটার লিস্ট করতে কোনো অবস্থাতেই 3 মাসের বেশি লাগার কথা না। 6 মাসের ভিতরে বাংলাদেশে আমাদের হাতে চাইলে দুক 6 মাসের ভিতরে, আমি মাসুদ কামাল ভাই চ্যালেঞ্জ দিলাম, 6 মাসের ভিতরে ইলেকশন খুব পারফেক্টলি দিয়ে দেব, করে দেব, করে দেখাই দিব। তো আসলে তাদের ভিতরে কি আছে আমরা জানি না, যে ধীরে যাও ধীরে চলো সখী, সামনে বোধহয় আরো কিছু আছে। তো সামনে কি আছে জানি না, তবে বিএনপি কিন্তু অতন্দ্র প্রহরীর মতো দাঁড়ায় আছে। সাবধান, সাধু সাবধান, বিএনপির অতন্দ্র মার খাওয়া দল, পোর খাওয়া দল দাঁড়ায় আছে। এই পোর খাওয়া দলের যদি আবার রাস্তায় নামতে হয়, ডক্টর ইউনূস সাহেব অনুরোধ করি সেই যাত্রায় যাবেন না দয়া করে, তাহলে বাঁধ ভেঙে যাবে। বাঁধ ভেঙে গেলে কিন্তু ভিন্ন অবস্থার সৃষ্টি হবে। আমরা বিএনপি অত্যন্ত ধৈর্য, আপনারা দেখেছেন গত 6 মাস আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তার প্রতিটা বক্তব্যে অত্যন্ত মানে রাজনৈতিক মানে কলাকৌশল, রাজনৈতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে উনি প্রত্যেকটা বক্তব্য দিয়েছে, এবং অত্যন্ত এই সরকারটাকে অত্যন্ত মর্যাদার রাখার জায়গায় রেখেছে। মাসুদ কামাল, আপনি কি মনে করেন কবের মধ্যে নির্বাচনটা আসলে হওয়া উচিত? আমি একটু আগে বললাম তো আপনাকে, সেটা হলো আমি মনে করি নির্বাচন সমস্ত সংস্কার করে, প্রত্যাশিত সংস্কার করেও 2025-এর অক্টোবরের মধ্যে নির্বাচন করা সম্ভব। বলেছেন প্রত্যাশিত সংস্কার কি কি? যেটা কি ডক্টর ইউনূস বলার চেষ্টা করছেন, প্রত্যাশিত সংস্কারের সংজ্ঞা উনিও দেননি, আমিও বুঝি না। কিন্তু যদি আমি ওনার প্রত্যাশা বলি, তাহলে আমি বলবো যে উনি যে সংস্কার কমিশনগুলি করেছেন, এই কমিশনগুলো যে রিপোর্ট দিবে, সেই রিপোর্ট বাস্তবায়ন হল প্রত্যাশিত এই সংস্কার। সেইটা করেও 2025-এর অক্টোবরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। দুটো ঘটনা আমি বলি আপনাকে এখানে, কেন না হতে পারে। কেউ কেউ চাচ্ছে যে তারা এখন যে কথাটা ঢালি ভাই বললেন, যে এখন যদি ইলেকশন হয়, সাধারণ মানুষের মধ্যে একটা চিন্তা কাজ করে, একটা মানে ধারণা কাজ করে যে বিএনপি হয়তো এককভাবে নির্বাচিত হয়ে যাবে। কেউ কেউ ভাবছেন যদি একটু সময় পায় তাহলে তারা হয়তো মানে তাদেরও একটা সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন যে ভ্রূণ যেগুলো আছে, তারা হয়তো ভাবছে যদি একটু সময় পায় তারা হয়তো এর মধ্যে নতুন কিছু দল করতে পারে। তারা বিভিন্ন জায়গা থেকে লোকজনকে ছুটে আয় না, হয়তো তারা একটা দল করতে পারে, যারাও নাকি ক্ষমতার একটা অংশীদার দাবিদার হতে পারে। এই সমস্ত কারণে হয়তো তারা একটা সময় চায়, যে হয়তো যেটা যদি 1.5 বছর নেওয়া যায় হয়তো তারা পারবে। ভাই আমি একটা কথা বলি, ভাই এই 1.5 বছরে একটা পলিটিক্যাল পার্টি দাঁড় করানো যায় না। ওই যে এখন স্থানীয় সরকারের টাউন্সিলরদেরকে, হ্যাঁ তাদের, হ্যাঁ এটা তাদের ধারণা। এই ধারণাটা মানে আমি বললাম তো, তারা যে কম মানে কত মানে আপনার হালকা বুদ্ধি নিয়ে চলে। কাউন্সিলররা কারা? এটা যে বললাম আওয়ামী লীগের তারা যে কতটা হালকা বুদ্ধি নিয়ে চলে, এটাও তার একটা প্রমাণ যে তারা এদের উপর ভর করেছে, যে এরা তাদেরকে জিতাই দেবে। এরা কারা? এরা কারা? এত সহজ, এবং এদেরকে তারা চিনে। আমি তো বলি এই যে দলগুলো আছে, যারা এই দলের যারা লিডার, এরা ওই যে কাউন্সিলরগুলো আসছে না, ওদের মধ্যে র্যান্ডমলি যে কোনো একটা কাউন্সিলরকে নিয়ে আসেন, সেই কাউন্সিলর এসে এদের সবগুলো 3 বার বেচবে, এরা টেরও পাবেন না কখন বিক্রি হয়ে গেছে। ওদের কি চিনে? ওরা আসলে একটা ঘাঘু পলিটিশিয়ান। এলাকা শোনেন, কঠিন কাজ হলো পৃথিবীর যে মানুষের কাছ থেকে ভোট আদায় করা, কঠিন কাজ। বাঙালিরা চিনেন আপনি, আপনার সঙ্গে হাসবে, খেলবে, আপনার চা খাবে, ভোট দিয়ে আসবে ঢালি বেড়ে, বুঝবেনই না আপনি। আর এই ভোট তারা আদায় করছে, তারা ভোট ম্যানেজ করে নিয়ে আসছে। এত সোজা না। তারা বলতেছে এগুলো আওয়ামী লীগের না, এগুলো আওয়ামী লীগের বিদ্রোহী। তার মানে কি, এরা ভোট আনার ক্ষেত্রে আরও পটু, আরও পটু। তাদেরকে ভর করছে, তারা তো নিবে, তাদের সেলফ নিবে, তাদের তখন দরকার আবার কাউন্সিলরশিপ ফেরা। হ্যাঁ,
তাদের দাবিটাও আমি কিন্তু অন্যায্য মনে করি না। আমি কিন্তু মনে করি তাদের খেয়ে দেওয়া ঠিক হয় নাই, এটা আমি মনে করি। আপনি মেয়র খাইতে পারতেন, কিন্তু অনেক কাউন্সিলর আছে যারা নাকি আপনার দলীয়ভাবে জিতে নেই, তাছাড়া এলাকার লোকজন গিয়া কাউকে পাচ্ছে না, এলাকার লোক কোনো কাজ করতে পারছে না। এদের দাবিটা কিন্তু জেনুইন। তো এদেরকে আপনি বাদ দিলেন কেন? যে বাদ দিয়েছে সে ভুল ডিসিশন দিছে, তার বিচার করেন, তাতে বিচার করবেন না। আমরা আসি খালি কি যে ওরে বাদ দাও, তারে বাদ দাও, এর ভেঙ্গা ফেলাও, হ্যান, এইগুলি কোনো সমাধান না। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন, যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যে কে সরকারে থাকবে, কে বিরোধী দল হবে, কি হবে, আদৌ নির্বাচন হবে কিনা, বাংলাদেশের সিভিল সোসাইটি এবং মিডিয়ার অবস্থা আপনি কি দেখেন? মানে এগুলো তো সরকারের একটা গুরুত্বপূর্ণ চেকস অ্যান্ড ব্যালেন্স রক্ষা করার জন্য, চাপ রাখার জন্য। এমনকি ধরা যাক যে সাধারণভাবে এটা ধরেই নেওয়া যাচ্ছে যে আগামীতে বিরোধী দল খুবই দুর্বল একটা বিরোধী দল হবে। আমি একটা কথা বলি, কিন্তু সরকারের উপরে, সরকারকে চাপের মধ্যে রাখতে হলে সেটার উপায় কি? গত 15 বছরে সিভিল সোসাইটি এবং মিডিয়া ছিল, শেষ করে দিয়েছে কিন্তু আওয়ামী লীগ সরকার। আমরা মনে করতাম যে শেষ করে দিছে মানে কি, তাদের মানে পদলেহি বানিয়ে ফেলেছে। সিভিল সোসাইটি, বিশ্ববিদ্যালয়ে যারা নাকি বিবৃতি দিত এক সময়, তারা কই হয় আর সাংবাদিক যারা তার সঙ্গে তেল মারত, তারা কই, তারা তো অনেক জেলে, অনেক দিন পলাতক, কোথাও নাই আর। এটা ক্ষতিটা কোথায় করছে আমি বলি আপনাকে, যারা ওই কাজগুলো করে নাই, যারা ওই কাজগুলি করে নাই, কি সিভিল সোসাইটির কি মিডিয়ার, তারাও কিন্তু আসলে করতে চেয়েছে, তারা রেসে হেরে গিয়ে করতে পারে নাই। যে সাংবাদিকরা শেখ হাসিনাকে তেল মারে নাই, তারা সুযোগ পেলে মারত, সুযোগটা পায় নাই, তার কলিগরা তাদেরকে সুযোগটা দেয় নাই। এখন তারা বলতেছে ওই সময়ে এই কাজটা না করে যে ভুলটা করেছি, আর ওই ভুল আমি করব না। এখন তারা, এই সরকার কিন্তু তেল চাচ্ছে না, কিন্তু তবুও তারা তেলের বোতল নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করতেছে ভাই। এটা আমি দেখছি। আপনি যে কারণে মিডিয়াগুলো আমি দেখি এক ধরনের সেলফ সেন্সর, নিজেরাই প্রমাণ করার চেষ্টা করতেছে, নিজেরাই বলার চেষ্টা করতেছে যে হে ডক্টর ইউনূস সরকার, আমি কিন্তু আপনাদের জন্য আসি, সার্ভিস বলেন আর কি লাগবে, ঠিক আছে, আপনি তো না হয় ওয়াশিংটনে, লন্ডনে আর ইন্ডিয়াতে প্রেস মিনিস্টার নিয়োগ করে ফেলাইছেন, আরও তো জায়গা আছে, দেখেন না আমার কোথাও পাঠানো যায় কিনা। এটা তারা চাচ্ছে ভাই। আমাদের মিডিয়ার এই হলো দুরবস্থা। কারণটা জানেন, ওই ঘটনার প্রেক্ষিতে এদের মধ্যে লোভটা এসে গেছে যে ভালোই তো 3টা মাস 4টা মাস তাই এটা হচ্ছে। কিন্তু একই অবস্থা সিভিল সোসাইটির মধ্যে, অযোগ্য লোক কিন্তু এই চামচামিকেরা বিশ্ববিদ্যালয়ে অথবা অন্য জায়গায় গুরুত্বপূর্ণ পদে যায় কিন্তু বসার সুযোগ পেয়েছে। এখনও তারা সেটা করছে যে আগামীতে যদি বসতে পারি। এতগুলি বিশ্ববিদ্যালয়, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এতগুলি কমিটি, এত কিছু, তো কোনটায় যদি আমার একটু জায়গা হয়, তেলমারা নেতারা কিন্তু ব্যস্ত হয়ে যাচ্ছে। কাজে এই আপনার সিভিল সোসাইটি এবং মিডিয়ার যে ভূমিকা থাকার কথা, যেটা প্রত্যাশিত ছিল, সেটা কিন্তু এখন নাই। ওই কারণে নাই। আপনি আমাকে একটা কথা বলেন, আমি একটা ছোট্ট একদম নাম ধরেই বলি, আমার তো নাম ধরে বলতে কোনো অসুবিধা নেই, সবসময় আমি তাই বলি, এটি আমার অভ্যাস। আমরা কি দেখেছি যে আওয়ামী লীগ আমলে এই প্রথম আলো, ডেইলি স্টার, এই পত্রিকাগুলি কিন্তু এত প্রতিবন্ধকতার মধ্যেও তারা কিন্তু একটু বিপ্লবী ভূমিকায় ছিল। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছে না, দুর্নীতির বিরুদ্ধে। একবারও দেখছেন এই 2টা পত্রিকাকে গত 3 মাসে 4 মাসে সরকারের কোনো একটা বিষয়ে সমালোচনা করেছে? পাবেন না। কেন পাবেন না বলেন? যে আমি তো আপনার সরকার, আমি আপনাকে নেন। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি। এই যে উপদেষ্টা পরিষদ এবং সংস্কার কমিশন যেগুলো হয়েছে, এখানে কাদের লোক আছে ভাই? কাদের লোক সবচেয়ে বেশি আছে? আমরা সবাই বলি যে এটা হলো গিয়া এনজিওর লোক আছে, গ্রামীণের লোক আছে, চট্টগ্রামের লোক আছে। এই গ্রামীণ আর চট্টগ্রামের গ্রাম, আর এনজিও থেকে এনজিও গ্রাম। এবার যখন বলি ফান করার লোকে বলে না, নানাভাবে বলে। প্রথম আলোর লোক নাই? আমি যদি বলি প্রথম আলোর লোক সবচেয়ে বেশি আছে। বদির আলম মজুমদার প্রথম আলোতে লেখালেখি করে উঠছে, আসিফ নজরুল প্রথম আলো লেখালেখি করে উঠছে এতদূর, তার সবচেয়ে বেশি লেখা ছাপা হয়েছে এখানে। আলী ইমাম মজুমদার, ফজল করিম খান, এগুলি কোন জায়গার লোক রে ভাই? ফয়জুল, এগুলি কোন জায়গার লোক? প্রথম আলোর লোক। আপনার ফারুকি প্রথম আলোর লোক। একটা মিডিয়া গ্রুপ। এখন আমি যদি বলি এই মিডিয়া গ্রুপ, এবং তারপরে প্রথম আলোর সম্পাদক যে ওনার বিশাল এক সাক্ষাৎকার নিয়ে আসলো, সেই সাক্ষাৎকারে সমস্ত তৈলাক্ত প্রশ্ন,
তো কি দেখলাম আমরা? তো এরা তো চালাচ্ছে ভাই। তো এখন যদি আমি বলি এইভাবে, আপনি এটাকে ইগনোর করবেন কিভাবে? আপনি ইগনোর করেন, দেখি কেমন পারেন। পারবেন না তো। তো এই হিসাবগুলি, এমনকি আলী রিয়াজ, আমার স্যার আলী রিয়াজ স্যার, প্রথম আলোতে লিখে, উনি তো থাকে বিদেশের ভাই, ওনাকে লোকে চিনত কীভাবে? কয়দিন পর পর ওনার লেখা প্রথম আলোতে হয়তো প্রকাশিত হইতো। তো এগুলি তো এখান থেকে তো উঠছে তারা, ওনারা এদেরই লোক তারা। তো এখন এই সরকার আসলে এই গ্রুপের সরকার। তাহলে আপনি এখন যদি প্রথম আলো যদি এই উদাহরণ তৈরি করে, তাহলে আপনি আশা করবেন যে গণমাধ্যম প্রশ্ন করবে? গণমাধ্যমের মূল কাজটা কি? গণমাধ্যমের মূল কাজ হলো প্রশ্ন করা। যাক, এই আলোচনা শেষে, আলোচনা পরে সময় পাবো না, একটু বলে নিই। আমি ঢালিবেগে একটা কথা বলি। ঢালিবেগে মানে কি? ঢালিবেগের বিএনপিকে একটা প্রশ্ন করি, একটা কথা একটু সতর্ক করে দিই। দেখেন, 91 জন ইলেকশন হয় না, সবাই ধরে নিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতা আসবে, সবাই ধরে নিয়েছিল। আসছিল ক্ষমতায়? আসে নাই। কেন আসে নাই সেটা নিয়ে কিন্তু গবেষণা হয়েছে কিনা আমি জানি না, হওয়া উচিত। অতি আত্মবিশ্বাস ভালো না। আপনারাও কিন্তু ভাবছেন ক্ষমতা আসবেন। গ্রামে যান ঢালি ভাই, গ্রামে যাই দেখেন সাধারণ মানুষের মনে কি বলে, সাধারণ মানুষ কি বলে। আপনি শহরে বৈশা অথবা আপনার নেতা ইংল্যান্ডে বৈশা অনেক সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ত ট্রিকেল ডাউন সিস্টেমে ফুটা 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 করে প্রত্যন্ত অঞ্চলে কতটুকু পৌঁছতেছে একটু খবর নেন, একটু খবর নিয়ে দেখেন। সাধারণ মানুষ এই কথা বলে কিনা শুনেন। সাধারণ মানুষ এখন বলতেছে চাঁদাবাজি তো আগের চেয়ে বাড়ছে। সাধারণ মানুষ যখন এটা বলে, তখন অভিযোগটা কার দিকে যায়? বিএনপির দিকে যায়। সেই অভিযোগটাকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে জিতে আসবেন খুব একটা সহজ হবে না। আমি মনে করি এক্ষেত্রে আপনাদের সিরিয়াসলি ভূমিকা অবলম্বন করতে। আপনি বলেন যে আমার নেতা তো এত হাজারকে বহিষ্কার করছে, কিচ্ছু যায় আসে না। সিস্টেমটা কী সেটা বের করতে হবে আপনাদের। উনিও এখান থেকে ডিসিশন নিচ্ছেন। আমি যদি বলি যারা আপনারা এখানে আছেন তারা ওনাকে হেল্প করছেন না, যদি আমি বলি আপনাদের উচিত ছিল ওনাকে হেল্প করা, যে কিভাবে প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত অভিযোগগুলোর হাত থেকে মুক্তি পেতে পারেন। এটা পারবেন না। পারবেন না কেন সেটাও বলি। আপনাদের ঢাকায় যারা সেন্ট্রাল কমিটিতে আছেন সবাই এক একটা কোটারি মেনটেন করেন। তার কিছু লোক আছে, আমি অনেক জায়গায় বলতে শুনছি, বিএনপির একটা থানা কমিটি, উপজেলা কমিটি, তারা বলে আমি তো অমুক ভাইয়ের লিডার, অমুক ভাইয়ের কর্মী, সেন্টারে আমার অমুক ভাই আছে। এই ভাইগুলি কারা? এই ভাইগুলি জগদ্দল পাথরের মতো এই একটা দলের মধ্যে বসে আছে। পৃথিবীর কোনো দলে পাবেন না। আপনি ইংল্যান্ডে যান, আমেরিকা যান, পাবেন না যে একজন লিডার, মানে সেন্ট্রাল কমিটির যে চেহারাটা এখন আপনাদের আছে। এই কমিটি কত বছরের কমিটি বলেন তো আপনি? 30 বছর 40 বছরের কমিটি। সব 30 বছর ধরে এই লোকগুলি আছে মাথায়। যখন 30 বছর ধরে এতগুলি এই লোকগুলি থাকে, একই লোক থাকে একটা সেন্ট্রাল দলকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই লোকগুলি কিন্তু আবার দলের মধ্যে দল বানিয়ে ফেলায়, যে কারণে আপনারা কিচ্ছু করতে পারবেন না। এই জিনিসগুলো আপনার নেতারা বুঝেন কিনা, মানেন কিনা, এটা বোঝার চেষ্টা করেন, নাইলে কিন্তু দেখবেন যে কি ভাবলাম কি হইল। ধন্যবাদ আপনাকে। কারণ আমি মনে করি আমি আপনার সাথে কিন্তু একমত। আমি আপনার সাথে বিএনপির হয়েও, কারণ আমার কাছে এই প্রশ্ন আসছে আমার এলাকায়, আমি যেখানে থাকি মোহাম্মদপুরে, প্রশ্ন আসছে যে তা আওয়ামী লীগরে কেন সরাইলাম। যখন বিভিন্ন জায়গায় দখলদারিত্ব হচ্ছে তখন আমার কাছে লোকজন আসছে এবং আমিও অনেক ক্ষেত্রে অসহায় হয়ে গেছি। এটা আজকে আপনাদেরকে খোলাখুলি আমি বলি, অনেক ক্ষেত্রে অসহায় হয়ে গেছি। তো এইরকম সারা দেশে যদি এই আমার মতো সিনিয়র নেতারা অসহায় হয়ে যান, তাহলে বিএনপির জন্য অবশ্যই দুঃসংবাদ আছে। তা আমি বিশ্বাস করি, আমি তারেক রহমানের উপরে আমার বিশ্বাস আছে, উনি যদি দেশে আসে এগুলোকে উনি ওভারকাম করবেন, এটা আমি বিশ্বাস করি। উনি আগের চেয়ে প্রচুর ম্যাচিউরড হয়েছেন এবং সেই ম্যাচুরিটির মাত্রাটা উনি এবার সাংগঠনিক ক্ষেত্রে দেখাবেন, সেটা আমি আশা করি। এবং সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি উনি এই যে কোটারি বিএনপির ভিতরকার যে রাষ্ট্রের ভিতর যে রাষ্ট্র, এই রাষ্ট্রকে উনিই পারেন একমাত্র ভাঙতে।
এটা কারো পক্ষে সম্ভব নয়। এবং উনি আশা করি উনি এটাতে, আমি অনেক দিন আগে ওনার সাথে এভাবে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার সুযোগ হয়েছিল, উনি আমাকে সুযোগ দিয়েছিলেন। উনি আমাকে আশ্বাস করেছেন যে এই কাজগুলো একবারে করলে ঢালি সাহেব আমিই থাকতে পারবো না, যে আমি এই কাজগুলো একটার পর একটা করব। এবং উনি করছেন। যে সমস্ত লোকের বিরুদ্ধে উনি শোকজ দিয়েছেন, এটা অনেকে কেন্দ্রে আমরা অনেকে এটা কল্পনাও করতে পারিনি যে যাদেরকে শোকজ দেওয়া সম্ভব। এটা ওনার কারণেই হয়েছে। অনেক বাধার পরে উনি এগুলি করতে পেরেছেন। এবং বাধা কারা? আমাদের এখানকার পাহাড় সম নেতারা হচ্ছে বাধা। পাহাড় সম নেতারা বাধা। কারণ তারা এক একজন, কেউ ওই ট্রান্সপোর্ট সেক্টর, কেউ ওই সেক্টর, এক একজন এক এক সেক্টরের মহিরুহ হইয়া বসে পড়ছেন। এটা একসময় আওয়ামী ট্রান্সপোর্ট সেক্টর ছিল, এখন বিএনপি ট্রান্সপোর্ট সেক্টর। এটা আওয়ামী লীগের ছিল, এটা বিএনপির হয়েছে। এটা উনিও জানেন এবং উনি তাদেরকে সেই অবস্থায় রেখেই, আমি বিশ্বাস করি উনি দেশে আসলে এই সিচুয়েশনগুলো পরিবর্তন, দেশে না থাকার কারণে ওনার অনেক সমস্যা হচ্ছে। দেশে আসলে আমার মনে হয় 2-3 মাসের ভিতরে উনি এগুলোকে কভার করতে পারবেন। এবং বিএনপির স্ট্যান্ডিং কমিটির বহু নেতা আছেন যারা অত্যন্ত সৎ, মির্জা ফখরুলের মতো নেতা, আমির খসরু মাহমুদের মতো নেতারা আছেন, তারা এগুলো অনুধাবন করেছেন এবং অনুধাবন করে প্রতিনিয়ত আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে এগুলো নিয়ে কথাবার্তা বলছেন। এবং আমি বিশ্বাস করি মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি একমত, বিএনপিকে এই সমস্ত সমস্যাগুলো বিএনপিকে ওভারকাম করতে হবে এবং ওভার কনফিডেন্স রাখলে চলবে না। বিএনপিকে পুরা ফুল কনফিডেন্স, ফুল কনফিডেন্সে নিয়ে কর্মীদেরকে ফুল কনফিডেন্সে নিয়ে ইলেকশনে যেতে হবে। জনগণকে আস্থার ভিতরে আনতে হবে। জনগণ যে আজকে কিন্তু মাঝামাঝি আছে যে আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো, জনগণ কিন্তু এখন এই জায়গায়, এই মাঝামাঝি জায়গার থেকে জনগণকে বিএনপি রাস্তায় জায়গার ফিরিয়ে আনার কাজটা দুরূহ কিন্তু দুঃসাধ্য না। চাইলে এটা যদি আপনার সদিচ্ছা থাকে তাইলে এটা সম্ভব। এবং আমি বিশ্বাস করি আমার নেতা জনাব তারেক রহমানের সেই সদিচ্ছা আছে। ধন্যবাদ। ক্লোজিং রিমার্কস। জি না, আমি এটাই খেলে বলবো, আমি মানে শেষ যে বক্তব্যটা বলতে চাই সেটা আমি ডক্টর ইউনূসকে উপলক্ষ করে বলতে চাই। 1-1.5 মিনিটে প্লিজ। 1-1 মিনিটে আমি শেষ করছি। ডক্টর ইউনূসকে এই কথাটা মাথায় রাখতে হবে। দেখুন, বাংলাদেশের মতো অভাবপূর্ণ দেশে, দেশে মানুষের সব সময় অভাব থাকে, চাহিদা থাকে, সেরকম দেশে জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা থেকে যাওয়া খুব বিরল ঘটনা। কিন্তু সেই বিরল ঘটনাও আপনার জন্য সম্ভব হতে পারে এই কারণে এত নিঃশর্ত সমর্থন এর আগে কোনো সরকার পায়নি। তা আপনি সেই সমর্থন পেয়েছেন। আমি আপনাকে বুদ্ধিমান লোক মনে করি। আমি মনে করি এই সমর্থনের সৎ ব্যবহার আপনি করবেন। আপনি বিশেষ একটি দলের হয়ে, বিশেষ একটি গোষ্ঠীর হয়ে, বিশেষ কিছু লোককে সুবিধা দিতে যে নিজেকে বিতর্কিত করবেন না। আর আপনি যদি বিতর্কিত করেন তাহলে আপনার এতদিনের যে সাধনা, এতদিনের যে অর্জন, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। যে কাজটা শেখ হাসিনা তার সরকার রাষ্ট্রযন্ত্র দিয়ে 15 বছরে করতে পারে নাই আপনাকে, সেটা কিন্তু 15 মাসের মাথায় এদেশের জনগণ আপনাকে করে নেবে। কাজে আমি মনে করি উনি সতর্ক হবেন, উনি বুঝতে শিখবেন, উনি পিপলস পালসকে ফিল করার চেষ্টা করবেন। উনি যদি জনগণের স্পন্দনকে ওনার ওই কতিপয় উপদেষ্টার মাধ্যমে বোঝার চেষ্টা করেন, তাহলে এই ভুলটাও আপনিও করবেন, যা নাকি শেখ হাসিনা এবং অন্যান্য শাসকরাও করেছিল। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাসুদ কামাল এবং মিস্টার আতর রহমান টালি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, সব কথার একটাই কথা যে পরিস্থিতিটা আসলে ঘোলাটে হয়ে যাচ্ছে এবং এ থেকে পরিত্রাণের আপাতত একটাই উপায়। অনেকে এটাকে অত্যন্ত নেতিবাচকভাবে গ্রহণ করতে পারেন যে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচনের কোনো বিকল্প নেই এবং সেই নির্বাচন যত দ্রুত নিশ্চিত করা যাবে, ক্ষমতায় যারা আছেন তাদের জন্য সেটা যেমন সম্মানজনক হবে এবং দেশের জন্য কল্যাণকর হবে। একটা নির্বাচন হয়ে গেলেই যারা ক্ষমতায় আসবেন তারা সব কিছু ঠিকঠাক দ্রুত করে ফেলবেন এমনটা নয়।
তবে আস্থার যে সংকট আছে সেটা অনেকখানি কেটে যাবে, অনিশ্চয়তা যেটা আছে সেটা অনেকখানি কেটে যাবে এবং এর কোনো বিকল্প নেই। এবং এর মধ্যে নিশ্চয়ই মানুষের অনেক চাওয়া আছে, সংস্কারের ইস্যুগুলো আছে। আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাবেন তারা সেগুলো নিশ্চিত করবার চেষ্টা করবেন এবং তাদের নিজেদের মধ্যেও ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু মনোবৃত্তিতে সংশোধন এসছে, চিন্তায় সংস্কার এসছে এবং এটা তারা অব্যাহত রাখবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।